আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি এবিএম দিদারুল আলম আরজু, এবং আমাদের সাথে আছে একজন অতিথি অ্যাডভোকেট ফারুক আলমগীর, বাংলাদেশ ঢাকা সুপ্রিম কোর্ট। উনি এখন বর্তমানে আমরা 1900 অতিথির বাড়িতে আসি। আমরা এখন আছি ফেনীর পূর্বাঞ্চল সংসদীয় আসন 2, ফেনী পূর্বাঞ্চল লেমুয়াতে আছি আমরা। চলুন আমরা আমাদের অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনার যদি পরিচয়টা একটু আমাদেরকে দর্শকদের জন্য দিতে হবে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছি। আমার বাড়ি ফেনী সদর, পূর্ব সিলোনিয়া। আমার সামাজিক এবং রাজনৈতিকভাবে আমি এখানে সবকিছুর সাথে মোটামুটি ওতপ্রোত জড়িত। এই জন্য পেশার ফাঁকে ফাঁকে যখনই মনে পড়ে তখনই আমি আমার এই বাড়িতে আসি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি একজন সিনিয়র আইনজীবী। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে গণতন্ত্র এবং স্বাধীন বিচার ব্যবস্থা আপনারা সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন দর্শকদের জন্য। ধন্যবাদ। এটা অত্যন্ত স্পর্শকাতর, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে এই দেশে যারা স্বাধীনতাকামী মানুষ, যারা গণতন্ত্রকে লালন করে বিশ্বাস করে, যারা আইনের স্বাধীনতা বিশ্বাস করে, এটা সবার জন্য একটা কল্যাণকর এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, কোনো দেশেই গণতন্ত্র থাকবে না, গণতন্ত্রের কোনো কথা থাকবে না, গণতন্ত্রের কোনো চর্চা থাকবে না যদি সেই দেশে স্বাধীন বিচার ব্যবস্থা যদি না থাকে। জি, অফকোর্স। এটা ধরে নিতে হবে একটি বিন্দু দুইটা ফুল, কেউ কাউকে অস্বীকার করার জন্য নাই, একটাকে ছাড়া আরেকটা পথ চলতে পারবে না। গণতন্ত্র এবং স্বাধীন বিচার ব্যবস্থা পরস্পর একটা সমান্তরাল বিষয়। জি, আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধের সময়ও এদেশের মুক্তিকামী মানুষের চোখে মুখে চাওয়া পাওয়া সবকিছুতেই ছিল একটা স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা। কিন্তু সেদিন আমরা স্বাধীন বিচার ব্যবস্থা পাইনি বলে পাকিস্তানের অনেক নির্মম নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছে এদেশের মানুষ। জি, তাই মুক্তিকামী মানুষ স্বাধীনতার অন্যান্য স্বপ্নের মাঝেও স্বাধীন মুক্ত বিচার ব্যবস্থার একটা স্বপ্ন ছিল, কিন্তু কষ্ট লাগে, দুঃখ লাগে, স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমাদের দেশে উন্মোচিত হয়নি। জি, রাইট। এখন আমরা জানতে চাচ্ছি কিছু স্মৃতিচারণ যদি আমাদের দর্শকদের জন্য করেন। যুদ্ধ যখন হয় 71 মুক্তিযুদ্ধ, তখন আপনার বয়স কত ছিল? 71 সালে আমার বয়স হয়েছিল 11 বছর। জি, তো আমি আশা করি সবকিছু তো মনে আছে। হ্যাঁ, সবকিছু মনে আছে। যেহেতু আমার পিতা বঙ্গবন্ধু একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন, সহকর্মী ছিলেন। ফেনী মহকুমা আওয়ামী লীগ যখন গঠিত হয়, বঙ্গবন্ধুর পাশে আমার পিতা লেফটেন্যান্ট কর্নেল হাফিজ আহমদ চৌধুরী ছিলেন। জি, আমরা জানি। সেখানে খাজা আহমদ সাহেব ছিলেন, আমাদের অ্যাডভোকেট ফয়জুল হক মিল্কির বাপ রফিক সাহেব ছিলেন, এবিএম তালেব আলী ছিলেন, সাংবাদিক মুসা সাহেব ছিলেন, খদ্দর সাহেব ছিলেন, অনেকে ছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি শৈশব থেকেই, ছোটবেলা থেকেই বাবার রাজনীতি দেখতে দেখতে আমি একজন রাজনৈতিক সচেতন পরিবারের সদস্য। তো এই রাজনীতিটা আমি বয়সের কারণে হোক, বাস্তবতার কারণে হোক, মুক্তিযুদ্ধের ঘটনাবলী আমার চোখে এখনো জীবন্ত। জি, যদি কোনো একটু স্মৃতি যদি আপনার মনে থাকে, কিছু স্মৃতিচারণ করেন যদি মুক্তিযুদ্ধের, এমন কোনো ভূমিকা আছে মনে আপনার? মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আমি প্রথম আমার মনে পড়ে, আমার বাবা যখন যুদ্ধে চলে যায় তখন আমরা স্বাভাবিক কারণেই মাছ কেনার জন্য ভোরে আমরা লেমুয়া ব্রিজে যেতাম। জি, লেমুয়া ব্রিজটা বর্তমানে ঢাকা চিটাগং হাইওয়ের মাঝখানে আছে। নিচে হলো পালিয়া খাল নদী, বর্তমানে এটা আগে কালিদাস পালিয়া খাল, সেই তীরেই তখন জেলেরা বসতো। আমি সকালবেলা মায়ের কথা মতন মাছ কিনতে যাই, দেখি কোনো জেলে নাই, তবে অদূরেই কিছু জেলের মতন মানুষ দাঁড়ায় আছে। তখন আমি প্রশ্ন করলাম জেলেরা কোথায়? তখন সবাই বললো জেলেরা আজ মাছ বিক্রি করবে না। আমি প্রশ্ন করলাম জেলেদের কাজ মাছ বিক্রি করা, ওরা মাছ বিক্রি করবে না, কারণটা কি? বললো একটা বয়স্ক লোক আমতা আমতা করে
অনেকটা ভারাক্রান্ত হৃদয় আমাকে বলল, দেখছো না নদীতে অনেক মানুষের লাশ ভেসে যাচ্ছে, ও এই মানুষের লাশগুলো মাছে খাচ্ছে, সেই মাছ জেলেরা ধরবে না। তখন আমি আর কোনো উত্তর না করে আসার পথে দেখলাম আরো কয়েকটা লাশ নদী দিয়ে ভেসে যাচ্ছে। মানুষের লাশ, একটা লাশের উপর আর একটা লাশের হাত, কারো মাথা, কারো পায়ের সাথে অগণিত লাশ নদী দিয়ে ভেসে যাচ্ছে। তখন যখন বড় হলাম, রাজনৈতিকভাবে সচেতন হলাম, তখন এম আর আক্তার মুকুলের বইতে আমি পড়ার সময় দেখলাম এই বাস্তবের কথাটাই আমার আক্তার মুকুল লিখেছে, আমি বিজয় দেখেছি, আমি সহ মিছিল দেখেছি। অর্থাৎ বিজয় আমি দেখেছি, ছোট হলেও বয়স আমি বিজয় দেখেছি, আর নদী দিয়ে অসংখ্য মানুষের লাশ যে ভেসে যায় সব মিছিল, সে সব মিছিলও দেখেছি। এই স্মৃতি আমি কখনো ভুলবো না। আর এটাও আমি ভুলবো না, এমন কোনো জাতি পৃথিবীতে নাই যে জাতি তার স্বাধীনতার জন্য এত বড় ত্যাগ, এত বড় বিসর্জন দিয়েছে, এত রক্তপাত দিয়েছে। সেই জাতি আমরা সবার কাছে অনুরোধ রাখবো, রাজনৈতিকভাবে আমাদের মতামত থাকতে পারে, আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই এক। রাইট, সুন্দর, ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, জনাব অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী, উনি একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী ঢাকা সুপ্রিম কোর্টে, এবং কি উনি আজকে ওনার মুখ থেকে আমরা শুনতে পারলাম উনি একজন মুক্তিযোদ্ধা, জনাব হাফেজ আহমদ চৌধুরীর প্রথম পুত্র। হাফেজ আহমদ চৌধুরী, উনি একজন লেফটেন্যান্ট কর্নেল, আর্টিলারি মেজর ছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা আরো কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো আরো। এখন আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গে যদি আপনার কাছে একটু জানতে চাই, যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিস্থিতি সম্বন্ধে যদি আপনার কাছে জানতে চাই, কতটুকু ভালো এবং কি কতটুকু আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, এবং কি বিগত দিনের সরকারের কিছু আমরা আপনার কাছ থেকে গুণাগুণ শুনতে চাই, তাদের কি বৈশিষ্ট্য কি ছিল, কেন সরকার এভাবে পতন হলো। প্রত্যেক সরকারে মেরিট ডিমেরিট দুটা দিক থাকে, আলোচনা সমালোচনা যে কোনো সরকারেরই থাকবে, মধ্যে থাকে এবং থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। গত সরকার যদিও অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, বিশেষ করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করি, এটা আমার ব্যক্তিগত কথা, কেউ প্রশ্ন বা অন্য কিছু না খুঁজলে আমি খুশি হব। আমার দৃষ্টিতে বর্তমান সরকার আরো স্বচ্ছ, আরো স্বাধীনভাবে নির্বাচনগুলো ফেস করলে হয়তোবা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে যে কথাগুলো সামনে আসছে, এই কথাগুলো আসতো না। আপনার কথা মধ্যে আরেকটু সে ইন্টারপ্রেট করতেছে সচিবালয় যে গাড়ি নিয়ে, ওটা নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন। সচিবালয়ে তারা মানে অগ্নিটা, এটা কিছুটা সন্দেহ, তবে বিষয়টা আমি যতদূর জানি এটা আবার তদন্তাধীন। যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। যদি কোনো দোষী বা কোনো দুষ্কৃতিকারী এটার সাথে জড়িত থাকে, অবশ্যই তার বিচার হওয়া উচিত। যেহেতু বিষয়টি এখন তদন্তাধীন বিষয়ের উপর কোনো কথা বলা উচিত না। কথা বললে তদন্তটা এখানে প্রশ্নবিদ্ধ হয়, তদন্তের অনেক ব্যাঘাত ঘটে। যাই হোক, আমি শুধু বলবো তত্ত্বাবধায়ক সরকার, যেটা এখন আমাদের মহামান্য হাইকোর্টের কিছুদিন আগে যে রায় দিল, রায়ে তত্ত্বাবধায়ক সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আর এখানে আওয়ামী লীগ বা অন্য কোনো দল অসুখী হওয়ার কথা না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে গত এদেশে মাঠে ময়দানে নামছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ দূরে থাকলেও, যেখানে থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, আমার মনে হয় আওয়ামী লীগের লোকও এখানে খুশি হওয়ার কথা। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন দরকার। আর যখন আমাদের একটা কালচার আসবে, নির্বাচনমুখী কালচার আসে যাবে আমাদের, তখন হয়তোবা দল মত নির্বিশেষে তত্ত্বাবধায়ক রাখবো কি রাখবো না, সেটা তখনকার ব্যাপার। কিন্তু এখন আমরা কোনো দলের, আমাদের দেশে বিভিন্ন সময় অভিজ্ঞতা থেকে দেখা গেল কোন একটা বিশেষ দল কখনোই নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সংকীর্ণতা আছে বা অপারগতা আছে, অথবা অভিজ্ঞতার অভাব আছে। তো এইসব তর্কে আমরা না গিয়ে, আমরা একাধারে 10 বছর, 20 বছর, 15 বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করলে আমাদের ক্ষতি কি?
আমরা একটা কালচারে আসি না। আমরা একটা কালচারে আসে গেলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার কেউ হয়তো বলবে এটা সাংবিধানিক রূপরেখা নাই, তত্ত্বাবধায়ক সরকার আইন কোনো ভিত্তি নাই। এইসব আইন তো মানুষের জন্য, জি মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। তো আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে, আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা যে কোনো জিনিস গ্রহণ করবো, এটাই তো আইন, এটাই আইন। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আমরা আর একটু জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতিতে আপনি তো এই যে ঢাকাতেই আপনি বসবাস করেন, এখন আপনার গ্রামের বাড়িতে আসছেন, আর আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে শহরের রাজনীতি পরিস্থিতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ওখানকার রাজনীতি পরিস্থিতি আর গ্রামের পলিটিক্স, যেটা গ্রাম্য পলিটিক্স, গ্রামের পরিস্থিতিতে আপনি কম্পেয়ার করলে কি বুঝেন? আপনার কি পরিস্থিতিটা কেমন এখন? আগের চেয়ে ভালো না আগের চেয়ে খারাপ? এখন তো আপনি আপনার নিজ এলাকাতে আছেন, এখন ফেনীতে। সত্যিকার অর্থে বলতে গেলে রাজনীতি মানুষের মতামত দেওয়ার ক্ষেত্রটা এখনো প্রশ্নবিদ্ধ, এখনো সেটা পরিষ্কার না। আন্দোলনের পর খণ্ডকালীন সরকার এখন পর্যন্ত সেরকম কোনো সুস্পষ্ট রূপরেখা দিয়ে বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, অস্থিরতা নিরসন করে এখনো তেমন কিছু উপহার দিতে পারে নাই। নির্বাচন কখন হবে কখন হবে না, এটাও একটা চিন্তার নির্বাচনের জন্য একটা সময় তো লাগবে, একটা চিন্তার বিষয় হবে। হ্যাঁ, সংস্কারের জন্য যদি সময় লাগে সেটা সকল দলের সাথে আলোচনা করে সরকার প্রধানকে সবাইকে আশ্বস্ত করতে হবে যে আমার নির্বাচনটা দেরি হচ্ছে কেন, সেটার একটা যুক্তিসঙ্গত গ্রাউন্ড উনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু এইটা জিনিসটা জাতির উদ্দেশ্যে ভাষণও তিনি দিতে পারেন যে এই গ্রাউন্ডে আমার দেরি হচ্ছে। না হয় এখানে এদেশে সস্তা রাজনীতি আছে, কিছু কিছু দল আছে সস্তা রাজনীতি করে, মানুষের বোধগম্যকে পুঁজি করে একটু সস্তা রাজনীতি করে। নির্বাচন কেন দেরি হচ্ছে এটা নিয়ে মানুষকে হয়তো কেউ কেউ উত্তেজিত করতে পারে। তো সবকিছু মিলেমিশিয়ে আমি মনে করি, কেউ বলে অমুক দলকে বাদ দিয়ে আলাপ করা দরকার, অমুক দলকে বাদ দিয়ে ভোট করা উচিত, অমুককে নির্বাচন আসতে দেব না, নানান কথা আছে। এইসব সমস্যাকে আরো ঘনীভূত করবে, সমস্যা আরো বাড়াবে। সকল দল না থাকলে দলের প্রতিনিধি আছে, দলের সমর্থক আছে, কর্মী আছে, কাউকে বাদ দেওয়ার দরকার নেই। সবাইকে নিয়ে এখন যিনি সরকার প্রধান আছেন তিনি নির্বাচন কবে হবে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারেন, যদি বিলম্বে ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু কাউকে বাদ দেবো, ইলেকশন আসতে দেবো না, কাউকে কাউকে ডাকবো না, এইসব মনোবৃত্তি আমি মনে করি পরিহার করা উচিত গণতন্ত্রের স্বার্থে, দেশের সুশৃঙ্খল শাসন ব্যবস্থার স্বার্থে। জি, গণতন্ত্রের স্বার্থে সব দলে অংশগ্রহণ করা উচিত। আমি আপনার কাছে প্রশ্ন যাচ্ছি, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে আপনার কাছে প্রশ্ন দিয়ে রাখতে চাচ্ছি যে আওয়ামী সরকার যেই তাদের রাজনীতির যেই নেতা, দলের নেতা, এমপি, যারা মিনিস্টার যারা ছিলেন, দল চালিয়েছেন এমনকি সরকার ক্ষমতাও ছিলেন, তারা কি আপনার দৃষ্টিকোণ থেকে কি তারা কি এই সামনে আগামী যে নির্বাচনে যদি আমরা রোড ম্যাপ তৈরি করি, নির্বাচনে যে অবস্থান তৈরি করি, তারা কি দলে নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে না? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আওয়ামী লীগ একটা বড় দল, গত 3 টার্ম আওয়ামী লীগ একটানা দেশ শাসন করছে। এটা আওয়ামী লীগের জন্য ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় সুযোগ ছিল। কিন্তু কিছু কিছু দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এমপির কারণে দলটার খানিকটা প্রশ্নবিদ্ধ। এইটা পরিষ্কার করতে হবে। যারাই আগামীতে দলের দায়িত্বে আসবে তাদেরকেই এটা স্বীকার করতেই হবে, বুড়ি হোক, শুদ্ধ হোক, জানতে হোক, অজান্তে হোক, কিছু দুর্নীতি এখানে হয়েছে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হইতে হবে দলকে। দল যদি কঠোর না হয় কখনো দেশ সুন্দর চলতে পারে না। প্রত্যেকটা দলকে তার নিজস্ব ভূমিকায় সত্যিকার অর্থে পুষ্টিপাথরে যাচাই করে এমপি মন্ত্রী নির্বাচন করা উচিত। আওয়ামী লীগ সরকার আমার দৃষ্টিতে এমপি নির্বাচন করতে বা মন্ত্রিপরিষদ গঠন করতে যে অভিজ্ঞতা করা দরকার ছিল সেটা করতে পারে নাই। তার কারণে কিছু সুযোগ সন্ধানী লোক জননেত্রী শেখ হাসিনার আশপাশে চলে আসছে, বিভ্রান্ত করছে বা ভুল বুঝেছে, যেভাবে হোক তারা কিছু
বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কিছু টাকা পয়সা বাইরে পাঠাচ্ছে, তসরুপ করছে। এগুলোর জন্য আমি মনে করি ভুল দলের স্বীকার অনেকটা করলে- ক্ষতি বয়ে হ্যাঁ, আনছে। ভুল স্বীকার করলে ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। জি আমি দেশ শাসন করতে গেলে আমি সবকিছু আমি একভাবে দেখাশোনা করা সম্ভব না, কিন্তু এই দেশটা আমাদের, মানুষগুলো আমাদের। এখানে দুর্নীতি হয় না, কোন কালে হয় না, কোন সরকার আমল হয় না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে এখানে বেশি হয়েছে। বেশি হয়েছে। তবে বেশি হলেও এই গত 15-16 বছরে উন্নয়ন কিন্তু কমেনি। অন্য যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা সরকারের সময় উন্নয়ন হয়েছে। দুর্নীতি যেমন পাশাপাশি হয়েছে, উন্নতিও হয়েছে। তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি চাই এটা কঠোর ব্যবস্থা হোক। জি। আমাদের এই দর্শকদের জন্য আপনার যদি কিছু পরামর্শ দেওয়া থাকে রাজনীতি প্রসঙ্গে, অথবা আমাদের চ্যানেলকে যদি কিছু অ্যাডভাইস করার থাকে। আমি চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় দেশবাসীকে বলবো, আমরা সবসময় দেশের প্রতি সচেতন থাকবেন, দেশকে ভালোবাসবেন। একটা জাতির সুষ্ঠু সচেতনা বোধ, জাতির বিবেক, জাতির বুদ্ধি একটা জাতিকে অনেক অনেক দূর উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু কিছু মেধাহীন রাজনীতির কারণে আমরা মনে হয় স্বাধীনতার এতটা বছর পরেও কোথায় যেন এসে আমরা এই হুমকি খেয়ে দাঁড়িয়েছি। এই মেধাহীন রাজনীতি বা অঞ্চলভেদের রাজনীতি, এটাকে পরিহার করতে হবে। মেধাভিত্তিক রাজনীতি, সৎ মানুষের রাজনীতি, সাদা মানুষের রাজনীতি যেন এই দেশে আবার প্রতিষ্ঠিত হয়। জি, ধন্যবাদ অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। আমরা অনেক কিছু জানতে পেরেছি। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন এবং কি রাজনীতি অন্তর্বর্তী সরকারকালীন সরকারকে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, এমনকি আগামীতে নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন, এমনকি আওয়ামী লীগের যে দলীয় শাসন আমলে যেসব কথাবার্তা উনি করেছেন, স্মৃতিচারণ করেছেন। আমরা বলতে চাচ্ছি, এই দেশ আমাদের, এই দেশ আমার, এবং এই দেশের মানুষের জন্য যেটা বয়ে আনবে সেটাই কল্যাণ হবে। আগামীতে সুন্দর নির্বাচন চাই আমরা। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের নির্বাচন চাই, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে সরকার, গণতান্ত্রিক সরকার চাই। আজ এই পর্যন্তই। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের আজকে অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।